ওয়েলকাম টু উড়ান পাঠশালা। প্রত্যেককে উড়ান পাঠশালাতে স্বাগত। তো আজকে আমরা অন্য দিনের মতো নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা আমাদের আর্থকুয়েক জিও টেকটনিক্স এর পার্ট। সিলেবাসে আমরা প্রথমেই যে টপিকটা ইউনিটটাকে দেখতে পাই, জিও টেকটনিক্স, সেই সেকশনের আমরা আর্থকুয়েক বা ভূমিকম্প নিয়ে আজকে আলোচনা করব। আমি অভিজিৎ স্যার। তো আমাদের আজকের যে আলোচনার পার্ট, যেটা উড়ান পাঠশালা একাডেমির পক্ষ থেকে তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে, সেই আলোচনাতে আর্থকুয়েক রিলেটেড যাবতীয় যা কিছু তথ্য হতে পারে সেগুলো যে পুরোটা আলোচনা করব। চলো শুরু করি। ফার্স্টে বলছে ভূমিকম্প। দেখো, ভূমি বলতে মাটি, কম্প মানে কেঁপে ওঠা। আর্থকুয়েক, আর্থকুয়েক মানে কি? দ্যাট ইজ আর্থ মানে ভূপৃষ্ঠ, বা আমরা ভূমিরূপ বলতে পারি, বা আমরা পৃথিবী বলতে পারি। বা কুয়েক মানে কি? কুয়েক মানে হচ্ছে কেঁপে ওঠা। দ্যাট ইজ কোনো একটা জায়গা ভারসাম্যজনিত অবস্থায় রয়েছে, সেই অঞ্চলটা যদি হঠাৎ কেঁপে ওঠে তাকে আমরা কি বলবো? ভূমিকম্প বা ভূমির কম্পন। তাহলে আর্থকুয়েক কি বলতে কি বোঝাচ্ছে? ভূমিকম্প বিভিন্ন প্রাকৃতিক ও মানুষের কার্যাবলীর প্রভাবে। দেখো, প্রাকৃতিক কারণ বলতে আমরা জানি দুটো পাত মুখোমুখি সংঘর্ষ হলে ভূমিকম্প হতে পারে, দুটো পাতের সংঘর্ষের ফলে। বা কোনো একটা জায়গায় ধরো বড় ড্যাম নির্মাণ করা হয়েছে, জলাধার নির্মাণ করা হয়েছে, সেখানে ড্যামের পিছন দিকটা প্রচুর পরিমাণে জল থাকছে আর সামনের দিকটা ফাঁকা, তাহলে দুদিকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তাহলে ভারসাম্য বা চাপের ভারসাম্যের জন্য হতে পারে এখানে। তৃতীয়ত আমরা বলতে পারি যে এখানে কোনো একটা জায়গায় হেভি কনস্ট্রাকশন, প্রচুর পরিমাণ কনস্ট্রাকশন, যেটা হওয়া উচিত না, তার কারণে হতে পারে। কোনো একটা জায়গায় ধরো পরমাণু বোম বা হাইড্রোজেন বোমের পরীক্ষা হচ্ছে, সেই জায়গাটা কেঁপে উঠলো। বা ভূমিধসের ফলে পাহাড়ি অঞ্চল থেকে বিশাল বড় ল্যান্ডস্লাইড একটা নিচে নামলো, তার ফলে ভূমিকম্প হতে পারে। মানে ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরের বা উপরিস্তরের কোনো একটা জায়গায় যে ভারসাম্যজনিত অবস্থা রয়েছে, সেটা যদি কোনো কারণে ব্রেক করে যায়। এই যে ব্রেক করাটা, সেটা স্বাভাবিক বা ন্যাচারাল রিজনের জন্য হতে পারে, বা আর্টিফিশিয়াল কারণের জন্যও কিন্তু হয়ে যেতে পারে। বিভিন্ন প্রাকৃতিক ও মানুষের কার্যাবলীর প্রভাবে ভূপৃষ্ঠ অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠা, মানে কম্পন হওয়াকে বলছে, হঠাৎ কেঁপে উঠছে। এই রকম আকস্মিক মানে হঠাৎ, ক্ষণস্থায়ী মানে অল্প সময়ের জন্য কম্পনকে বলা হয় ভূমিকম্প বা ভূকম্প। বিজ্ঞানের যে শাখায় সংক্রান্ত পঠন পাঠন আলোচনা করা হয় তাকে সিসমোলজি বলা হয়। দেখো, সিসমোলজি কি? গ্রিক শব্দ। আমরা যদি বলি এই যে সিসমোলজি, এই সিসমোলজি, সিসমোলজি এই কথাটা যদি বলি, এটা কিন্তু অ্যাকচুয়াল গ্রিক শব্দ সিসমস থেকে এসছে। গ্রিক শব্দ সিসমস থেকে এসছে, দ্যাট ইজ সিসমোলজি। আর সিসমস কথার অর্থই হচ্ছে ভূমিকম্প বা ভারসাম্যজনিত জিনিস বিঘ্ন ঘটে যাওয়া। তাহলে তাকে আমরা কি বলছি? ভূমিকম্প। ভূমিকম্পের স্থায়িত্বকাল কতক্ষণ থাকে? ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে ম্যাক্সিমাম কয়েক মিনিট অবধি থাকতে পারে, লং টাইম কিন্তু ভূমিকম্প স্টে করে না। তাহলে আমরা বলতে পারি কি, যে ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে 1-2 মিনিট স্থায়ী থাকে। কখনো কখনো এই কম্পন এতটাই মৃদু হয়, মৃদু মানে কি হালকা, এতটাই মৃদু হয় যে আমরা অনুভবই করতে পারি না। সাধারণত আমরা বলি যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি 4-এর কম থাকে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 4 বা 3.5-এর যদি কম থাকে, তাহলে আমরা সেই ভূমিকম্প রিডিং এ আসবে, রিক্টার স্কেলে বা সিসমোগ্রাফের বা মার্সেলি স্কেলের রিডিং এ চলে আসবে, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারবো না কিন্তু। ওকে, তো অল্প সময়ের ভূমিকম্প প্রচুর সম্পত্তি জীবনের হানি করে, যেমন ডিস্ট্রাকটিভ ভূমিকম্প জিনিসটা ডিস্ট্রাকটিভ। আর ভূমিকম্পটা যখনই জলে হবে, থেকে আমরা জাপানি ভাষায় কি বলি? সুনামি বলে থাকি। যদি জলভাগে ভূমিকম্প হলে তাকে আমরা সুনামি বলি, আর আদারওয়াইজ স্থলভাগে বলি বা যে কোনো জায়গায় বলি, সেটাকে আমরা ভূমিকম্প, ভূকম্পন বা আর্থকুয়েক হিসেবে কনসিডার করতে পারি। নেক্সট, ভূমিকম্পের বৈশিষ্ট্য। ভূমিকম্প মানে কি? ডেফিনেটলি ভূ অভ্যন্তরে ঘটছে, দ্যাট ইজ মাটির তলাতে ঘটছে। এটি একটি ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী বলতে কি বোঝাচ্ছে? যে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট অবধি, 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম যে ভূমিকম্প হয়ে থাকে। যে ভূমিকম্প লং টাইম ধরে হচ্ছে তা কিন্তু হয় না, ওর 1-2 মিনিট মানে ডিস্ট্রাকটিভ, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ভূমিকম্পের সৃষ্টির নির্দিষ্ট কোনো সময় নেই, যে কখন হবে, কোন জায়গায় হবে, এরকম কোনো প্রপার এরকম অথেন্টিকেশন কিছু নেই যে কতক্ষণ থাকবে, এরকম বলা যায় না। কিন্তু ভূমিকম্পের লংজিভিটি, থাকার মানে ডিউরেশনটা কত? ওই কয়েক সেকেন্ড থেকে কয়েকটা মিনিট। ক্ষণস্থায়ী ভূমিকম্প মানে অল্প সময়ের জন্য যে ভূমিকম্পটা হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রচুর ক্ষয়ক্ষতি বলতে ভূপৃষ্ঠের ওপরের কথা বলছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন ধরো, এমন একটা অঞ্চলে ভূমিকম্প হলো যেখানে পাহাড়ি অঞ্চল, লোকজন বসবাস করে না, এখানে কি ক্ষয়ক্ষতিটা তুলনামূলক কম হবে। আবার এমন একটা অঞ্চলে হলো যে যেখানে লোকজন প্রচুর রয়েছে, লোকালয় অঞ্চলে হলো, মব বেশি থাকছে, তাহলে সেখানে ভূমিকম্পের ক্ষতি হচ্ছে।
এবার বলছে ভূমিকম্পের কেন্দ্র, দ্যাট ইজ সেন্টার অর ফোকাস অফ দ্য আর্থকোয়েক। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্প তরঙ্গের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এবার এই জায়গাটা আমরা বুঝি, ধরো এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এইখানে ধরো ভূপৃষ্ঠের নিচের অংশ হচ্ছে এইটা, এইটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটাকে বলছি আর্থ সারফেস বা ভূপৃষ্ঠ বা ক্রাস্টের ওপরের অংশ। এইখানে ধরো ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলছি, ফোকাস, ভূমিকম্পের কেন্দ্র, উৎপত্তি হয়েছে। কেন্দ্র হওয়ার পর কি হচ্ছে, সেটা ঢেউয়ের আকারে এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে, ঢেউয়ের আকারে ছড়িয়ে যাচ্ছে। এই ঢেউয়ের আকারে ছড়াতে ছড়াতে ভূপৃষ্ঠে যেই জায়গাটাকে টাচ করলো, দেখো এই যে অঞ্চলটা, কেন্দ্র থেকে বরাবর সোজাসুজি অঞ্চলটা, দেখো কেন্দ্র থেকে বরাবর একদম স্ট্রেট ওপরের দিকের এলাকা, এই যে অঞ্চলটা টাচ করলো, এটাকে আমরা কি বলি, এপি সেন্টার বা উপকেন্দ্র। তাহলে এটাকে আমরা বললাম ফোকাস, এই বরাবর ওপরের স্থানটাকে আমরা কি বলবো, এপি সেন্টার বা উপকেন্দ্র। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা পেয়ে গেলাম যে এপি সেন্টার বা উপকেন্দ্র বলতে কি বোঝাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে বা ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সোজাসুজি ওপরে অবস্থিত স্থানকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ উপকেন্দ্র বলতে পারি। যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র বা ফোকাস। এবার এই ফোকাস সাধারণত 16 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে, সাধারণত 16 কিলোমিটারের মধ্যে, এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছি এটা 16 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে, 16 কিলোমিটার। কিন্তু 16 কিলোমিটার বাইরে যেতে পারে না, হ্যাঁ সর্বোচ্চ 700 থেকে 750 কিলোমিটার অব্দি যেতে পারে, যেটা আমরা দেখবো। কি বলছে, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্প তরঙ্গের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। কেন্দ্র মানে কি, ফোকাস, যেটা আমরা এতক্ষণ দেখলাম। এই কেন্দ্র থেকে ভূমিকম্প তরঙ্গের উৎপত্তি হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। কিসের আকারে ছড়িয়ে পড়ে, তরঙ্গ বা ওয়েভের আকারে ছড়িয়ে পড়ছে। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ভূপৃষ্ঠ থেকে সাধারণত 16 কিলোমিটারের মধ্যে অধিকাংশ ভূমিকম্প কেন্দ্র অবস্থান করে সাধারণত, কিন্তু এরকম নয় যে এর বাইরে যেতে পারে না। নেক্সট, এবার বলছে ভূমিকম্পে যদি আমরা ছবি দেখি সিসমিক ওয়েভস, এই ছবিটা আমাদের কি বলছে, ছবিটা আমাদের বলছে দেখো এখানে ফোকাস, তাহলে ফোকাসটা এখানে সৃষ্টি হয়েছে। এবার এই ফোকাস বরাবর যে ওয়েভটা এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে, ওয়েভটা যে এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে, তাহলে দেখো যেখানে টাচ করছে, এই যেখানে টাচ করছে, তাহলে এই কেন্দ্র বরাবর সোজাসুজি ভূপৃষ্ঠ অবস্থিত স্থানকে আমরা কি বলছি, এপি সেন্টার বা বাংলায় বলছি দ্যাট ইজ উপকেন্দ্র। তাহলে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে কেন্দ্র বরাবর সোজাসুজি পারপেন্ডিকুলার একদম 180 ডিগ্রি বলতে পারো, প্রায় অলমোস্ট, সেই অঞ্চলটাকে আমরা বলছি এপি সেন্টার বা উপকেন্দ্র। কিন্তু ওয়েভ তো শুধু উপরের দিকে যাবে না, পুরো চারদিকে যাবে, চারদিকে দেখো ওয়েভটা ছড়াচ্ছে। আমরা যেমন আগের স্লাইডে দেখলাম ওয়েভটা চারদিকে ছড়াচ্ছে, তাহলে এখানেও সেটা দেখছি আমরা যে এখানেও ওয়েভটা চতুর্দিকে ছড়াচ্ছে, কিন্তু সারফেসটা তো উপরের দিকে, ওখানে এসে হিট করছে। নেক্সট, ভূমিকম্পের কেন্দ্রের প্রকারভেদ। আমরা বলেছিলাম যে সর্বোচ্চ ভূমিকম্প 700 থেকে 750 কিলোমিটার গভীরও হতে পারে, দেখো 700 কিলোমিটার হতে পারে, কিন্তু নর্মালি কত, 90% ভূমিকম্প 16 কিলোমিটারের মধ্যেই থেকে থাকে। তো কি বলছে, গুটেনবার্গের মত অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র 3 প্রকারের হয়ে থাকে, অগভীর, মাঝারি গভীর আর গভীর। অগভীর বলতে কি, অগভীর বলতে হচ্ছে 70 কিলোমিটারের মধ্যে থাকে। দেখো এই জাতীয় ভূমিকম্পই কিন্তু 90% হয়ে থাকে 70 কিলোমিটারের মধ্যে, তার মধ্যে 16 কিলোমিটার পড়ে যাচ্ছে। তাহলে বেশিরভাগ ভূমিকম্প কি জাতীয়, অগভীর জাতীয়। তারপর মাঝারি বা গভীর কেন্দ্র 70 থেকে 300 কিলোমিটার, আর গভীর কেন্দ্র 300 থেকে 700 কিলোমিটার গভীরের মধ্যে দেখা যাচ্ছে। সাধারণত এইটা রেয়ার টু রেয়ারেস্ট, খুব কম দেখতে পাওয়া যায়। কিন্তু যদি বলে ম্যাক্সিমাম লিমিট, আমরা 700 750 রেঞ্জ ধরে চলবো। নর্মাল লিমিট 90% ক্ষেত্রে 16 কিলোমিটার, যেটা কোথার মধ্যে পড়ছে, অগভীর কেন্দ্রের মধ্যে পড়ছে, 70 কিলোমিটার রেঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে। ভূমিকম্পের উপকেন্দ্র অলরেডি আমরা প্রথমে ছবিতেও বলেছি, এখানেও বলেছি উপকেন্দ্র। আমরা যদি এখানে যাই, এখানেও আমরা দেখেছি সেপিকেন্দ্র বা উপকেন্দ্র। এবার উপকেন্দ্রে কি বলছে, ভূমিকম্পের কেন্দ্রে ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠ অবস্থিত যে স্থানে ভূমিকম্প তরঙ্গ প্রথম পৌঁছায়, সারফেস এসে ফার্স্ট হিট করছে, সেই স্থানকে বা বিন্দুকে বলছি ভূমিকম্পের উপকেন্দ্র। প্রথম পৌঁছায় মানে মাথায় রাখো এরম ভাবে ছড়াতে ছড়াতে আলটিমেট প্রথম যেখানে হিট করছে সেই জায়গাটাকে, স্ট্রেট লাইনটাকে বলা হচ্ছে। নেক্সট, বৈশিষ্ট্য। উপকেন্দ্র প্রথম কম্পন অনুভব করা যায়, দেখো মাটির তলায় ভূমিকম্প হচ্ছে, আমরা ভাইব্রেশনকে ফিল করতেও পারি, নাও করতে পারি। ভূমিকম্পের মাত্রা যদি 4 মানে রিক্টার স্কেলের 4 এর কম হয়ে থাকে, আমরা ফিল করতে পারবো, মেশিনের রিডিং হবে, যেটা আমরা বললাম। তাহলে ভূমিকম্প আমরা কখন বুঝবো যে ভূমিকম্প হচ্ছে, ডেফিনেটলি অনুভব করতে পারছি। তাহলে যখন ওটা ভূপৃষ্ঠে এসে ধাক্কা মারবে, টাচ করবে, তখনই তো ভূমিকম্পটা আমরা ফিল করবো। উপকেন্দ্র প্রথম কম্পন অনুভব করা যায়। ওকে,
উপকেন্দ্র থেকে ভূমিকম্পের মাত্রা চারদিকে কমতে থাকে, কারণ যত উপরের দিকে যাচ্ছে ঢেউটা আস্তে আস্তে কমবে। যেমন একটা পুকুরে আমরা একটা ঢিল মারলে যত দূরে ঢেউটা যাচ্ছে আস্তে আস্তে ঢেউয়ের তীব্রতাটা কি হচ্ছে, কমতে থাকছে। যেখানে ঢিলটা পড়ছে ওইখানে ঢেউটা বেশি তৈরি হচ্ছে। ঠিক সিমিলার এরকম উপকেন্দ্রের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। দেখো উপকেন্দ্র মানে কি, যেখানে ভূপৃষ্ঠে এসে টাচ করছে ওইখানেই তো জনজীবন রয়েছে, মানুষ তো ওখানেই বসবাস করছে, ওইখানেই তো সমস্ত কনস্ট্রাকশনাল জিনিসপত্র রয়েছে, ওখানে হিট করছে মানে ডিস্ট্রাকশন তো সব থেকে ওখানেই বেশি হবে, তাহলে ওখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রের, এটি ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী স্থান। দেখো কেন্দ্রের নিকটবর্তী স্থান কোথায়, কেন্দ্র থেকে সোজাসুজি উপরের অংশটাকে বলছে, তো ওর নিকটবর্তী স্থান এটা। এবার এই নিকটবর্তী বলতে কত কিলোমিটারের মধ্যে হতে পারে, যে মিনিমাম 16 কিলোমিটার, ম্যাক্সিমাম 700 থেকে 750 কিলোমিটার, যেটা গুটেনবার্গের মত অনুসারে আমরা দেখলাম। উপকেন্দ্র সংলগ্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়, যেটা যেই অঞ্চলে রয়েছে, এই জন্য এই অঞ্চলকে কি বলা হয়, প্লাইস্টোসিসমিক ওয়েভ। প্লাইস্টোসিসমিক অঞ্চল বা প্লাইস্টোসিসমিক ওয়েভ কাকে বলা হয়, উপকেন্দ্রের আশেপাশের অঞ্চল। যদি আমরা একটু ছবিটা দেখি তাহলে বলবো যে এই যে উপকেন্দ্র, এই যে লাল রঙের দেখছি উপকেন্দ্র, এর আশেপাশের অঞ্চলটা একটু বেশি ক্ষতি হবে, ঠিক আছে, এই জায়গাটা পুরো ধ্বংস হয়ে যাবে বড় মাত্রায় হলে। দূরের অঞ্চলগুলো অতটা কিছু হবে না, কিন্তু কম্পন অনুভব হতে পারে। আমরা যেমন বলি নেপালে ভূমিকম্প হয়েছে, কলকাতার লোকেরা কেঁপে উঠছে, তাহলে নেপালে ভূমিকম্প হয়েছে মানে কলকাতায় ভূমিকম্পের অনুভব করা গেল, বা পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভব করলাম, কিন্তু ভূমিকম্পের বিধ্বংসী যে লীলাটা সেটা কে দেখলো, সেটা কিন্তু নেপাল দেখলো, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হলো না, তাহলে আমরা অনুভব করলাম। ঠিক সিমিলার, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে। নেক্সট, এই দেখো সেন্টার বরাবর এইখানে বুম হলো, মানে এখানেই ফার্স্ট ভূমিকম্পের অরিজিন হলো, এই সেম বরাবর আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে উপর দিকে এপিসেন্টার। তাহলে এই যে এপিসেন্টার বলছি, এটাকে আমরা কি বলি, ফোকাস। এটা তো এপিসেন্টার, যেখানে শুরু হচ্ছে সেন্টার বা ফোকাস। এখানে একটা জিনিস মাথায় রাখো, ফোকাস বা কেন্দ্রকে আরেকটা নামেও ডাকা হয়, দ্যাট ইজ হাইপোসেন্টার। হাইপোসেন্টার মানে কি, যেখানে ওয়েভ অরিজিনেট হচ্ছে তাকে বলা হচ্ছে হাইপোসেন্টার। ওকে, ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ এখান থেকে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, টাফ কোশ্চেন এখান থেকে দেওয়া শুরু হয়। ভূকম্পবিদ জন মিশেল 1750 সালে কি বলছে, ভূমিকম্পের তরঙ্গের আবিষ্কার করে। তরঙ্গ মানে ওয়েভ, কত ধরনের ওয়েভ হয়ে থাকে। ভূমিকম্পের প্রভাবে যে শক্তির সৃষ্টি হয়, শক্তিটা কিসের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, ওয়েভের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, তরঙ্গের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। তাহলে এনার্জিটা পাস হচ্ছে কিসের থ্রু দিয়ে, ওয়েভের থ্রু দিয়ে। তো কেন্দ্র থেকে তার তরঙ্গের আকারে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তরঙ্গ প্রথমে উপকেন্দ্রে আঘাত করে, উপকেন্দ্রে আঘাত করছে যেখানে জনজাতি রয়েছে, উপকেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে। উপকেন্দ্র থেকে যতই দূরে যাওয়া যাচ্ছে না কেন শক্তি ততই হারিয়ে ফেলছে, যেটা আমরা লাস্ট স্লাইডেও দেখলাম। এবার ভূমিকম্পের তরঙ্গের শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগে যাওয়ার আগে একটা জিনিস আমরা এখানে বুঝি, ঠিক আছে, যে ভূমিকম্পের যদি বলি তরঙ্গ, তাহলে এই তরঙ্গটাকে আমি এখানে ওয়েভ বলে দিচ্ছি। তাহলে ওয়েভকে আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে কি করব, ওয়েভকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ কি কি, একটা হচ্ছে বডি ওয়েভ মানে দেহ তরঙ্গ, তাহলে একটা হচ্ছে দেহ তরঙ্গ, তাহলে ওয়েভকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে দেহ বা বডি ওয়েভ, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, যেটাকে আমরা পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ বলে থাকি। পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ বলে থাকি। এই দেহ তরঙ্গকে আবার দুভাগে ভাগ করা যায়, পি ওয়েভ, এস ওয়েভ। পি ওয়েভ মানে প্রাইমারি ওয়েভ, এস ওয়েভ মানে সেকেন্ডারি ওয়েভ। পৃষ্ঠ তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে এল ওয়েভ, এল মানে হচ্ছে লাভ, লাভ ওয়েভ, অনেক ক্ষেত্রে এটাকে লং ওয়েভও বলা হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে আর ওয়েভ, আর ওয়েভ মানে হচ্ছে র্যালে ওয়েভ, যে ভূবিজ্ঞানী র্যালের নামে এটা হয়েছে, দ্যাট ইজ র্যালে ওয়েভ। তাহলে চারটে পার্ট আমরা দেখলাম, মেন দুটো পার্ট, দেহ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ। দেহ দুটো ভাগ, প্রাইমারি সেকেন্ডারি, পৃষ্ঠ দুটো ভাগ, লং ওয়েভ বা লাভ ওয়েভ আর হচ্ছে র্যালি ওয়েভ। এবার দেখো এইগুলো এখানে বলছে ভূমিকম্পের তরঙ্গের শ্রেণীবিভাগ। কি বলছে, ভূমিকম্প তরঙ্গ প্রধানত দুই প্রকার, এক হচ্ছে দেহ তরঙ্গ আর দুই হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, যেটা আমরা দেখলাম। দেহকে দুটো ভাগে ভাগ করছে, পি আর এস। দেহ তরঙ্গ বলি যেখানে ভূমিকম্পের অরিজিন হচ্ছে, কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে, সেই তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর ভাগে প্রবেশ করতে পারে, তাকে দেহ তরঙ্গ বলে। মানে যেখানে অরিজিন হচ্ছে মাটির অনেক তলায়, 16 কিলোমিটার অঞ্চলের আশেপাশে, ওখানে ওখানে যেখানে অরিজিন হচ্ছে ওখানে আমরা দেখতে পাচ্ছি দেহ তরঙ্গ। আর পৃষ্ঠ তরঙ্গ মানে কি, ভূপৃষ্ঠের আশেপাশের অঞ্চলকে আমরা বলছি পৃষ্ঠ তরঙ্গ। ওকে, দেহ তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তর ভাগের গঠন,
স্তরবিন্যাস, উপাদান প্রভৃতি সম্পর্কে জানা যায়। আর এই দেহ তরঙ্গ দুই প্রকার, পি তরঙ্গ, এস তরঙ্গ, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, যে প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ। পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ বলতে কি বোঝাচ্ছে? ভূমিকম্প কেন্দ্র থেকে যেখানে অরিজিন হচ্ছে, যে এখানটায় ভূমিকম্পের শুরু হলো, এইখান থেকে প্রথম যে ঢেউটা সৃষ্টি হচ্ছে, এটাই তো প্রাইমারি জোন, ওটাকে প্রাইমারি ওয়েভ আমরা বলছি। সেটাই বলছে ভূমিকম্প কেন্দ্র থেকে যে তরঙ্গ সর্বপ্রথম উপকেন্দ্রে আসে, এরকম করতে করতে যে সর্বপ্রথম উপকেন্দ্রে আসে, যেখানে ভূপৃষ্ঠ বা ধাক্কা পেল, তাকে আমরা কি বলছি? প্রাইমারি তরঙ্গ বা প্রাথমিক ওয়েভ বা পি তরঙ্গ। এই পি তরঙ্গের ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা মাথায় রাখবো, পরবর্তী স্লাইডেও আমরা দেখব, যে কঠিন, তরল এবং সান্দ্র জাতীয় জিনিসের মধ্যে দিয়েও এ কিন্তু পাস করতে পারে, শব্দের মতো, ঠিক আছে? এই জাতীয় পাস করতে পারে। নেক্সট, পি তরঙ্গের বৈশিষ্ট্য। এই তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি, সেকেন্ডে কত? 6 থেকে 8 কিলোমিটার। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, যে পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি, সেকেন্ডে 6 থেকে 8 কিলোমিটার। খুব পরীক্ষায় আসে এটা। তরঙ্গ যেদিকে অগ্রসর হবে, তা তরঙ্গ কোথায়? উপরের দিকে অগ্রসর হচ্ছে ওয়েভের আকারে। যেদিকে অগ্রসর হবে, মাধ্যমের কণাগুলো কাঁপতে থাকে। মানে কি? তরঙ্গটা উপরের দিকে যাচ্ছে আর কণাগুলো এরকম ভাবে ফ্লাকচুয়েট করতে করতে উপরের দিকে যাচ্ছে, মানে দুজনের পারপেন্ডিকুলার মোশনের ডাইরেকশন টুয়ার্ডস দ্য সেম, সারফেসের দিকে এরকম ভাবে উঠছে। ওয়েভ এরকম ভাবে যাচ্ছে আর তরঙ্গগুলো এরকম ফ্লাকচুয়েট করতে করতে উপরের দিকে যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে। তার মানে উপরের দিকে যাচ্ছে মানে কি? লংগিটিউডিনাল ওয়েভ, যেকে বাংলায় আমরা কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, 3 নম্বর পয়েন্টে কি বলছে? শব্দ তরঙ্গের মতো সংকোচন প্রসারণের দ্বারা, সংকোচন প্রসারণ বলতে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, দ্যাট ইজ এক্সপ্যানশন কন্ট্রাকশন, এক্সপ্যানশন কন্ট্রাকশন। এর ফলে কি হচ্ছে? ক্রমশ অগ্রসর হচ্ছে এবং এই সংকোচন প্রসারণের ফলে একটা কি হচ্ছে? কম্প্রেশন সৃষ্টি হচ্ছে, যাকে আমরা কি বলি? সংনমন তরঙ্গ। বাংলাটা একটু জটিল, যেটাকে আমরা বলি কম্প্রেশনাল ওয়েভ। আর এই তরঙ্গ, যেটা আমি আগেই বললাম, যে কঠিন, তরল, গ্যাসীয় এবং সান্দ্র ওর মধ্যে দিয়ে যেতে পারে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে। এই তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় জোরে ধাক্কা দেয়, মানে প্রাইমারি ওয়েভ তো, এনার্জি হাই, তো ফার্স্টে এনার্জি যখন হাই, তো ফার্স্ট হিটটা তো বেশি করবে, ওর মধ্যে ফ্রিকোয়েন্সি বেশি থাকছে, তাহলে হিট করছে। যেখানে হিট করছে মানে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে ওপরের দিকে ঢেউটাকে তুলছে, তার মানে পুশ করছে। তাই এটাকে ঠেলা তরঙ্গ বা ধাক্কা তরঙ্গ বলি। পরীক্ষায় এই ধরনের বাংলা দেবে না, ঠেলা তরঙ্গ, ধাক্কা তরঙ্গ, ইংলিশগুলো এই ক্ষেত্রে ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। দ্যাট ইজ পুশ ওয়েভ কাকে বলা হয়? পুশ ফর পি, প্রাইমারি ফর পি। তাহলে এখানে হচ্ছে পি তরঙ্গ মানেই হচ্ছে পুশের পি, দ্যাট ইজ দুটোই পি। পুশ তরঙ্গ কাকে বলা হচ্ছে? প্রাইমারি ওয়েভকে বলা হচ্ছে। এই তরঙ্গ সবচেয়ে শক্তিশালী তরঙ্গ, কেন? 3টে রিজিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে, সব থেকে বেশি পাওয়ার নিয়ে, ফ্রিকোয়েন্সি নিয়ে জেনারেট করছে। এই তরঙ্গের দৈর্ঘ্য ছোট হয়, ছোট ছোট ফ্রিকোয়েন্সিতে এগোতে থাকে এবং তরঙ্গ সংখ্যা অনেক বেশি হয়। দেখো, ছোট ছোট ফ্রিকোয়েন্সিতে যদি এগোয়, ওর ওয়েভ ওকে মাল্টিপল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তার মানে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ভূকম্পলিক যন্ত্র, দেখো ভূকম্পলিক যন্ত্র মানে সিসমোগ্রাফ, যেটাকে আমরা বলে থাকি সিসমোগ্রাফ। ভূকম্পলিক যন্ত্র ধরা পড়ে বলে একে প্রাথমিক তরঙ্গ। ভূকম্পলিক যন্ত্রে প্রথম ধরা পড়ে, প্রথম ধরা পড়ে, তাহলে কোনটা? আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, ভূকম্পলিক যন্ত্রে প্রথম কে ধরা পড়ছে, দ্যাট ইজ পি ওয়েভ। তাই জন্য একে আমরা প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বলে থাকি। এগুলো হচ্ছে আমাদের মেন বৈশিষ্ট্য, যেগুলো স্টার দিলাম, একটু ভালো করে খেয়াল করবে, ওখান থেকে কোয়েশ্চেন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে। নেক্সট, গৌণ বা মাধ্যমিক তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, মানে পি তরঙ্গের পর যে তরঙ্গটা অরিজিনেট হচ্ছে তাকে আমরা সেকেন্ডারি ওয়েভ বলি। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ডারি ওয়েভ তরল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না। যখনই তরল মাধ্যমের মধ্যে দিয়ে যায়, ও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ঠিক আছে? ওর রিডিং এর স্কেলের মধ্যে আসে না। তাহলে ভূমিকম্প কেন্দ্র থেকে উপকেন্দ্রে পি তরঙ্গের পর এসে পৌঁছায় বলে, পি তরঙ্গের পর জেনারেট হচ্ছে, পি তরঙ্গের পর আসছে বলে তাকে গৌণ মাধ্যমিক বা সেকেন্ডারি তরঙ্গ বলে। পি তরঙ্গ পৌঁছানো যতক্ষণ পরে এস তরঙ্গ পৌঁছায়, তার মধ্যবর্তী সময়কে, ধরো পি তরঙ্গ এলো, তার কিছুক্ষণ পর এস তরঙ্গ এলো, এই যে পি তরঙ্গ হিট করার পর যে এস তরঙ্গ আসছে, তার মাঝখানে একটা টাইম ডিফারেন্স হচ্ছে, ওই সময় ডিফারেন্সকে আমরা লিড টাইম বা লিডিং টাইম বলি, ঠিক আছে? পি তরঙ্গ সারফেসে ধাক্কা মারছে, এস তরঙ্গ আসছে, দুটো তরঙ্গের মধ্যে যে মাঝে সময়ের ব্যবধান, তাকে আমরা কি বলি? লিড টাইম বা বিলম্বিত সময়, তাকে আমরা বলে থাকি। ওকে, নেক্সট, এস তরঙ্গের বৈশিষ্ট্য, সেকেন্ডারি ওয়েভের ক্যারেক্টার। পি তরঙ্গের থেকে কম গতিবেগ কেন? দেখো, যে প্রথমে আসছে ওয়েভ, সে তো হেভি ফ্রিকোয়েন্সি নিয়ে আসছে, তারপর যে আসছে
ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে কমবে, এনার্জি কমবে আস্তে আস্তে। সেম জিনিস হচ্ছে পি তরঙ্গের চেয়ে কম গতিবেগ সম্পন্ন, প্রাইমারি বেশি পাওয়ার নিয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 3 থেকে 5 কিলোমিটার। দেখো আগেরটা আমরা বলেছিলাম কি গতিবেগ 6 থেকে 8 কিলোমিটার, দেখো এখানে গতিবেগ কত 3 থেকে 5, তাহলে গতিবেগ কমছে, এখানেই বুঝে গেলাম যে পাওয়ারফুল কে বেশি। এই তরঙ্গ অগ্রসর হওয়ার সময় মাধ্যমের কণাগুলো মানে মিডিয়ামের যে মলিকিউল গুলো রয়েছে যেগুলো উপরের দিকে যাচ্ছে উল্লম্বভাবে বা সমকোণে ওঠানামা করে, ঠিক আছে, একে অনুপ্রস্থ তরঙ্গ বলে। মানে উল্লম্বভাবে এখানে মানে কি, আগেরটা দেখলাম ওয়েভ যেদিকে যাচ্ছে পি তরঙ্গে ও কণাগুলো সেদিকে যাচ্ছে, আর এখানে কি ওয়েভ কোন দিকে যাচ্ছে সেটাকে খুব একটা ফোকাস করা হচ্ছে না, কণাগুলো কি হচ্ছে উল্লম্বভাবে বা কোনো একটা সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে একটা বাঁকতে শুরু করছে, তাকে আমরা কি বলি অনুপ্রস্থ তরঙ্গ। এখানে মনে রাখার বিষয় অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে আমাদের পি ওয়েভ অনুদৈর্ঘ্য তরঙ্গ। যদি বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে, এস ওয়েভ। গুলিয়ে ফেলবে না কিন্তু, খেয়াল রেখো। এই তরঙ্গ আলোক তরঙ্গের অনুরূপ। দেখো যদি বলা হয় এই জায়গাটা ভালো করে বুঝো, পি তরঙ্গ যেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বললাম ও কার সাথে সিমিলারিটি, আমি বলেছিলাম শব্দের সাথে সিমিলারিটি, সাউন্ড ওয়েভের সাথে, ঠিক আছে, আমরা যে কথা বলছি সাউন্ড শুনতে পাচ্ছ, সাউন্ড ওয়েভের সাথে সিমিলারিটি। আমার ফ্রিকোয়েন্সি এনার্জি আর মলিকিউল গুলো দুটোই সেম দিকে পারপেন্ডিকুলার দিকে যাচ্ছে, যদি আমি এনার্জি দিকে যেত আর মলিকিউল এদিকে যেত আমার কথা কেটে কেটে যেত, ঠিক সিমিলার। আর যদি বলা হয় এস তরঙ্গ যেটাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ দেখলাম, ওটাকে কার সঙ্গে সিমিলারিটি দেখতে পাচ্ছি, ওটা লাইট এনার্জির সাথে, দ্যাট ইজ আলোক তরঙ্গের সঙ্গে সিমিলারিটি দেখতে পাচ্ছি। কেবলমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে, তরলের মধ্যে দিয়ে যেতে পারে না, আমরা প্রথমেই বলেছিলাম কঠিনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর পি কি, কঠিন, তরল, গ্যাসীয়, সান্দ্র সব কটার মধ্যে দিয়ে যেতে পারছে, পি এর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, কারণ ফ্রিকোয়েন্সি বেশি, এনার্জি বেশি, সবকিছু ভেদ করে বেরিয়ে যাবে। এই তরঙ্গ কঠিন পদার্থে পীড়ন, পীড়ন মানে চাপ, চাপ মানে কি টেনশন, পীড়ন মানে হচ্ছে একটা টেনশন ক্রিয়েট করছে। আমি একটা দড়িকে টানলাম, দড়ির মধ্যে যেটা সব থেকে উইক পয়েন্ট বা রাবারের মধ্যে যেটা সব থেকে উইক পয়েন্ট, ওখানে টেনশন ক্রিয়েট হচ্ছে। ওই টেনশন ক্রিয়েট বলতে ওখান থেকে ছিঁড়ে বেরিয়ে যায়, টেনশন বলতে আমরা যে টেনশন করি ওই টেনশন নয়, কিন্তু এখানে একটা যে দারুণ সৃষ্টি হচ্ছে, একটা ফাটল উইক পয়েন্ট থেকে ছিঁড়ে যাবে ওখান থেকে, তা টেনশন ছিঁড়ে হচ্ছে একে পীড়ন তরঙ্গ বলে। এই তরঙ্গ পদার্থের আকৃতির পরিবর্তন ঘটালেও আয়তনের কোনো পরিবর্তন হয় না। মেন ইম্পর্টেন্ট যে পদার্থের আকৃতির পরিবর্তনটা পরীক্ষা কোশ্চেন নয়, আয়তনে কি বা ভলিউমে কোনো চেঞ্জেস দেখতে পাই না, এটা কিন্তু মাথায় রাখবে, ভলিউমে চেঞ্জেস দেখা যায় না। গ্রাহক যন্ত্রে পি তরঙ্গের পরে ধরা পড়ে বলে, পি তরঙ্গের পরে ধরা পড়ছে তাই জন্য ওকে দ্বিতীয় প্রাথমিক তরঙ্গ বা ওর সব দরকার নেই আমার, সেকেন্ড প্রাইমারি ট্রেমর বলা হয়। ট্রেমর মানে কি ধাক্কা, ট্রেমর মানে কি, ট্রেমর মানে হচ্ছে ধাক্কা, জোরে গিয়ে ধাক্কা মারলো, দ্যাট ইজ ট্রেমর বলা হচ্ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য পি তরঙ্গের থেকে বড়, মানে তরঙ্গ দৈর্ঘ্য পি তরঙ্গের থেকে বড় কিন্তু এস তরঙ্গের থেকে ছোট হয়ে থাকে। মানে এই যে আমরা কথাগুলো বলছি যে তরঙ্গ দৈর্ঘ্যটা কিরম হচ্ছে, পি তরঙ্গের থেকে বড় কিন্তু এস তরঙ্গের থেকে ছোট হয়ে থাকে। এই যে পয়েন্টটা আমরা এখানে বলবো, এখানে দুটো জিনিস খেয়াল রাখবো, যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বলা হয় কার বেশি, পি আর এস এর দুটো দেখলাম আমরা, একটা অনুদৈর্ঘ্য একটা অনুপ্রস্থ, একটা ফাস্ট মুভ করছে একটা স্লোলি মুভ করছে, মানে বেশি হ্যাম্পার কোনটা করছে, হিট কোনটা করছে, বা আমরা কোনটাকে ফেস করছি, আমরা প্রাইমারি ওয়েভকে ফেস করছি, ঠিক আছে। নেক্সট, এবার আমরা পৃষ্ঠ তরঙ্গে যদি যাই, পৃষ্ঠ তরঙ্গ দু রকম হয়, লাভ ওয়েভ যেটাকে আমরা লং ওয়েভও বলে থাকি, আর হচ্ছে র্যালি ওয়েভ। দেখো লাভ ওয়েভ, র্যালি ওয়েভ, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, লাভ ওয়েভের মধ্যে ফ্লাকচুয়েশনটা বেশি, ঠিক আছে, ফ্লাকচুয়েশনটা বেশি, ঠিক আছে। আমরা যদি বলি না ওয়েভের মধ্যে যে দুটো পয়েন্টের মধ্যেকার মাঝের যে গ্যাপটা, মানে এই যে ওয়েভের লেন্থটা, এর ফ্রিকোয়েন্সি গ্যাপটা কিন্তু বেশি। আর যদি র্যালি ওয়েভের বলি, এই গ্যাপটা কিন্তু স্মুথ, বেশি আন্ডুলেটিং নয়। তোমরা যদি লক্ষ্য করো আন্ডুলেটিং হচ্ছে লাভ ওয়েভ, ওকে। আর ওয়েভ ডিরেকশন দুটোর ক্ষেত্রে সেম ডিরেকশন, দেখো ওয়েভ ডিরেকশন দেখানো আছে। এবার পৃষ্ঠ তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করি, সারফেস ওয়েভকে এল ওয়েভ আর আর ওয়েভ, যেটা এল মানে হচ্ছে লাভ ওয়েভ যেটাকে লং ওয়েভ বলে, আর মানে হচ্ছে র্যালি ওয়েভ, বৈজ্ঞানিক বা ভূবৈজ্ঞানিক র্যালের নাম অনুসারে হয়েছে। এবার পৃষ্ঠ তরঙ্গ বলতে কি বোঝাচ্ছে, এল তরঙ্গের বৈশিষ্ট্য, ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে, পৃষ্ঠ মানে ভূপৃষ্ঠের সমান্তরালে যাচ্ছে, দেখো ভূপৃষ্ঠের সমান্তরালে যাচ্ছে যে তরঙ্গ অগ্রসরতাকে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ বলে। এই তরঙ্গের বৈশিষ্ট্য, এই তরঙ্গের গতিবেগ 2 থেকে 4 কিলোমিটার হয়। প্রথমে দেখেছিলাম 6 থেকে 8, কাছে দেখেছিলাম পি তরঙ্গ। এস তরঙ্গে কি দেখলাম 3 থেকে 5, এখানে দেখো কমছে 2 থেকে 4, মানে যত যাচ্ছি ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমছে।
এনার্জি কমছে, স্পিড বা ভেলোসিটি কমছে 2 থেকে 4 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এটা ভালো পয়েন্ট। নেক্সট পয়েন্টে কি বলছে, তরঙ্গ যেদিকে অগ্রসর হয় তার সাপেক্ষে মাধ্যমের কোণাগুলো তির্যক ভাবে ওঠানামা করে। চেঞ্জেস গুলো বোঝো, একটা হচ্ছে পারপেন্ডিকুলার ওয়েতে উঠছে, একটা প্রথমটা দেখলাম দুটো কোণা সেম দিকে, পরেরটার ক্ষেত্রে দেখলাম কি সমকোণে উলম্ব দিকে যাচ্ছে। আমরা এখানে কি দেখছি যে আমরা এল ওয়েভের ক্ষেত্রে বা লাভ ওয়েভের ক্ষেত্রে কি দেখছি, তির্যক ভাবে, মানে তির্যক মানে অ্যাঙ্গুলার ওয়েতে ওঠানামা করছে। আর যদি পারপেন্ডিকুলার হতো স্ট্রেট উঠতো, ঠিক আছে। ওঠানামা করছে, এটাকে তির্যক তরঙ্গ বলে। কঠিন পদার্থের মধ্য দিয়ে অগ্রসর হয়, ভূ অভ্যন্তরে প্রবেশ করলে হারিয়ে যায়। হারিয়ে যায় মানে কি, ওর প্রপার কোনো রুট ডাইরেকশন থাকে না, যখন যেদিকে পারছে সেদিকে মুভ করছে, ঠিক আছে, উইক পয়েন্ট গুলো দিয়ে মুভ করছে। প্রপার একটা ফিক্সড রুট দিয়ে যাবে তা কিন্তু হয় না। শিলার আকৃতি এবং আয়তনের পরিবর্তন ঘটায়। শিলার আকৃতি বা আয়তনের পরিবর্তন বলতে কি, শিলার আকৃতি বলতে কোন একটা অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে ধাক্কা মারলো শিলাটাকে, শিলাটা দুখণ্ড হয়ে গেল, শিলাটা তো অন্য আকৃতি পেয়ে গেল, তাহলে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হওয়ায় একে এল তরঙ্গ বলে। তরঙ্গ দৈর্ঘ্য নাম্বার অফ মানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয় এখানে, এই জন্য একে এল তরঙ্গ বা লাভ ওয়েভ বলে। মাথায় রেখো, এটাকে অনেক ক্ষেত্রে লং ওয়েভও বলা থাকে কিন্তু। কেন, সব থেকে বেশি হয় বলে লং ওয়েভ বলা হয়, দীর্ঘ তরঙ্গ, কিন্তু অ্যাকচুয়াল এল ওয়েভ বলতে কি বোঝায়, লাভ ওয়েভ, LOVE, আর অ্যাকচুয়াল এটাকে লং ওয়েভও বলা যেতে পারে। পি এবং এস তরঙ্গের থেকে দীর্ঘ পথ অতিক্রম করে, দেখো বোল্ড গুলো খেয়াল রাখবে, বোল্ড যেগুলো করে দেওয়া আছে, দীর্ঘ তরঙ্গ অতিক্রম করে গ্রাহক যন্ত্রে সবার শেষে পৌঁছায়, তবে সিসমোগ্রাফে বা রিক্টার স্কেলে সবার লাস্টে পৌঁছায় কে, এল ওয়েভ। পি এবং এস তরঙ্গের পর এটি হচ্ছে মেন শক দেয়, মানে ভূমিকম্প হওয়ার পরও কিছুক্ষণ পর একটা ভাইব্রেশন বা ঝাঁকুনি ফিল করা যেতে পারে, যেটাকে আমরা বলি কি আফটার শক। ওই জন্য ভূমিকম্প হওয়ার তুরন্ত 10 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আমাদের সবসময় ওপেন এরিয়া যেতে বারণ করে, কেন, যে আফটার শক থাকতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা অব্দি আফটার শক থাকতে পারে, ঠিক আছে। কেন, ডিসব্যালেন্স কন্ডিশনে যতক্ষণ না ব্যালেন্স জায়গায় আসছে, দেখো ধাক্কা খেলো মানে কাঁপছে, এবার এই কাঁপতে 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 যতক্ষণ এটা ব্যালেন্স পর্যায়ে আসছে ততক্ষণ আফটার শক হওয়ার পসিবিলিটিস রয়েছে। তো এটাকে মূল ঝাঁকুনি বা মেন শক দেয় বলে এটাকে ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি, ডিস্ট্রাকটিভ পাওয়ার সব থেকে কার বেশি, যদি বলা হয় ডিস্ট্রাকটিভ পাওয়ার সব থেকে বেশি হচ্ছে আমাদের এল ওয়েভ। এটা খেয়াল রেখো, ডিস্ট্রাকটিভ পাওয়ার বা ধ্বংসাত্মক ক্ষমতা। নেক্সট, পি এবং এস তরঙ্গের বৈশিষ্ট্য বহন করে। পি ক্যারেক্টার, এস এর ক্যারেক্টার দুটোই এল এর মধ্যে রয়েছে। পরোক্ষ করে বলে একে আমরা কি বলি, পি তরঙ্গের বৈশিষ্ট্যযুক্ত হলে তাকে র্যালে তরঙ্গ, র্যালে তরঙ্গ আমরা আলাদা করে দেখবো। এস তরঙ্গের বৈশিষ্ট্যযুক্ত হলে তাকে লাভ তরঙ্গ, মানে কি এল এবং পি তরঙ্গের দুটোরই বৈশিষ্ট্য থাকলে তাকে র্যালে ওয়েভ বলছি, আর এস তরঙ্গের ক্যারেক্টার থাকলে তাকে আমরা লাভ ওয়েভ বলছি। এই 8 নম্বর পয়েন্টটাকে আমরা অতটা ইম্পর্টেন্স না দিয়ে আমরা এল ওয়েভের যেগুলো পয়েন্টগুলো দেখেছি সেটাকে গুরুত্ব কিন্তু বেশি দেবো। নেক্সট, সমকম্পন কাল রেখা। সমকম্পন কাল রেখা মানে হচ্ছে হোমোসিসমালস। সম মানে কি ইকুয়াল, কম্পন মানে কি ভাইব্রেশন বা আর্থকোয়েক, কাল মানে কি কতটা সময় ধরে হচ্ছে। ভূমিকম্পে কোনো একটা অঞ্চলে একই মাত্রার ভূমিকম্প মানে একই তীব্রতার ভূমিকম্প কতক্ষণ ধরে হচ্ছে, সেই অঞ্চলগুলোকে যদি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করে দিই তাকে আমরা সমকম্পনকাল রেখা বলি। আমরা থিওরি দেখলেই বুঝতে পারবো, কোনো স্থানে ভূমিকম্প হলে পৃথিবীর যেসব জায়গায় একই সময় সেই টাইমেই কিন্তু ভূমিকম্পের কম্পন জানা যায় বা নথিভুক্ত করা যায়, সেই সকল স্থানগুলোকে যোগ করে যে কাল্পনিক রেখা পাওয়া যেতে তাকে সমকম্পন রেখা বলে। ধরো এক্সাম্পল, এখন যে টাইম সেই টাইমের বেসিসে এই সময় পৃথিবীর যে জায়গায় ভূমিকম্প হচ্ছে ওইগুলোকে একটা কি করবো আমরা, একটা ইমাজিনারি লাইন বা কাল্পনিক রেখা দিয়ে কানেক্ট করে দেবো, তাহলে আমরা একটা জোন পেয়ে যাবো, যেটা লাস্ট লাইনে আমরা দেখবো, লাস্টে ছবি আছে আমাদের যে কিভাবে কানেক্ট হচ্ছে। তো এই বেসিসে ভূমিকম্পের জোন নির্ণয় করা হয়। তোমরা যেমন শুনেছো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, ফায়ারি রিং অফ দ্য প্যাসিফিক, যেটা হচ্ছে প্রচন্ড পরিমাণ ভূমিকম্প প্রবণ এবং আগ্নেয়গিরি প্রচুর রয়েছে। তাহলে কি কি করে বোঝা যাচ্ছে ওই অঞ্চলটা, রিং বলছে, এটা বলয় বলছে কি করে, ঠিক এইভাবে কানেক্টিং এর মাধ্যমে। ওকে, সমতীব্রতা রেখা আইসোসিসমাল লাইন। সমতীব্রতা মানে কি, সমান তীব্রতাযুক্ত অঞ্চলগুলোকে, ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করেছি তাকে আমরা কি বলছি, আইসোসিসমাল লাইন। ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখার সাথে যুক্ত করা হয় তাকে বলা হয় সমতীব্রতা রেখা। সেম একই জিনিস, ঠিক আছে।
ওটা হচ্ছে একই সময়ে হচ্ছে, এটা একই তীব্রতাযুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করছে। নেক্সট, ভূকম্পলিক বা সিসমোগ্রাফ। ভূকম্পলিক বা সিসমোগ্রাফ আমি বলেছিলাম সিসমস কথা থেকে, গ্রিক শব্দ সিসমস কথা থেকে সিসমোগ্রাফ কথাটা এসছে। গ্রাফ মানে কি? সিসমস মানে ভূমিকম্প, গ্রাফ মানে কি? গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, যে ভূমিকম্প গ্রাফিক্যালি কতটা হচ্ছে সেটাকে রিডিং নেওয়াকে বলা হচ্ছে সিসমোগ্রাফ। ওকে, যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্প তরঙ্গের গতিবিধির রেখাচিত্র পাওয়া যায় তাকে ভূকম্পলিক যন্ত্র বা সিসমোগ্রাফ বলে। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, এই যে সিসমোগ্রাফ কথা বলছি, সিসমোগ্রাফ আমাদের কি কাজে লাগে? দেখো, প্রাচীনকালে সিসমোগ্রাফ আমাদের তীব্রতা মাপতে কাজে লাগতো, বর্তমানে কিন্তু নয়, একটা সময় কাজে লাগতো। মেনলি সিসমোগ্রাফ আমাদের কি কাজে লাগে? কোথায় ভূমিকম্পটা হয়েছে, কতক্ষণ ভূমিকম্পটা অস্তিত্ব ছিল, ভূমিকম্পটার ক্ষেত্রে যেই জায়গাটা ধাক্কা মেরেছে সেই জায়গাটার অক্ষাংশগত মান, এগুলো নির্ধারণ করতে আমাদের সিসমোগ্রাফ কাজে লাগে। তা 1892 খ্রিস্টাব্দে ভূতত্ত্ববিদ জন মিলনে সিসমোগ্রাফ যন্ত্রের আবিষ্কার করেন। আর ভূকম্প পরিলেখ বা সিসমোগ্রাম কি? সিসমোগ্রাফ যন্ত্রে যে পরিলেখা বা গ্রাফে ভূমিকম্প তরঙ্গগুলি আঁকা হয়, সেই যে গ্রাফে আঁকা হচ্ছে সেই গ্রাফ বা পরিলেখকে বলা হচ্ছে সিসমোগ্রাম। ওকে, নেক্সট, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? ভূমিকম্পের তীব্রতা সাধারণত দুটো জিনিসের মাধ্যমে পরীক্ষা করা হয়, একটা রিক্টার স্কেল, একটা মার্কালি বা মার্সেলি স্কেল, দুটো ইউজ করা হয়। একটাকে ম্যাগনিটিউড বলি, যে আমরা যদি ইংলিশে কোশ্চেন অপশনে পাই তাহলে আমরা কোন জিনিসটাকে বলবো, বাংলায় ক্ষেত্রে তীব্রতা এবং তীক্ষ্ণতাকে ইউজ করা হয়। রিক্টার স্কেল কি বলছে? 1935 সালে চার্লস রিক্টার, ক্যালিফোর্নিয়ার একজন ভূতত্ত্ববিদ, যিনি এটাকে ইনভেন্ট করেছেন 1935 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভূকম্পবিদ চার্লস রিক্টার এই স্কেলের উদ্ভাবন করেন। এই রিক্টার স্কেলের সংজ্ঞা কি? ভূমিকম্পের শক্তির মাত্রা বা তীব্রতা যে স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে। ওকে, আমরা প্রায় খবরে শুনি যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মান এত, আমরা কিন্তু শুনি না মার্সেলি স্কেলে, সিসমোগ্রাফে ভূমিকম্পের মান এত না, আমরা কিন্তু রিক্টার স্কেলে শুনি। এবার এইটাকে যদি ইংলিশে দেয়, আমরা ইংলিশে লিখবো হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক আছে, ম্যাগনিটিউড। এবার এখানে কেউ যদি বলে স্যার আমি ইন্টেন্সিটি লিখবো, আমি তীব্রতা বলতে হতে ইন্টেন্সিটি বুঝি, আমি ইন্টেন্সিটি লিখবো, কোনো ভুল নেই। অ্যাকিউরেট, মোর অ্যাকিউরেট কোনটা? ম্যাগনিটিউডটা বেশি অ্যাকিউরেট। কেউ যদি ইন্টেন্সিটি লিখে ভুল নয় কিন্তু। কেন? এই মার্সেলি আর রিক্টার স্কেলের মধ্যে মার্সেলিটা আগে ইউজ করা হতো, রিক্টার স্কেলের জনপ্রিয়তা এখন বেশি, এটা বেশি অ্যাকিউরেট ডেটা প্রোভাইড করে ইন্টেন্সিটি থেকে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মান 5.2, এই ডেটাটা বলছি। নেক্সট, স্কেলের মাত্রা। রিক্টার স্কেল 0 থেকে 10 অব্দি কাউন্টিং হয় এবং এই মাত্রাগুলোকে লগারিদমিক স্কেল বা আমরা যদি বলি লক স্কেল বা লক টেবিলকে ফলো করছে। ঠিক আছে, তাহলে কোনটাকে ফলো করছে? লগ স্কেল বা লগ টেবিলকে কিন্তু ফলো করছে। ওকে, তাহলে এই যে লগ স্কেলকে ফলো করছে, এখানে স্কেলের মান কি 1 থেকে 10 অব্দি হয়ে থাকে। 1 থেকে 10 অব্দি হয়ে থাকে বলতে কি বোঝাবো? যে এখানে আমরা 1 থেকে 10 যে কথাটা বলছি, ধরো 1-এর জায়গায় ভূমিকম্পের মাত্রা হলো, ধরো রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 4.5, ওখান থেকে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরো 4.6 হয়ে গেল। 4.6 মানে কি? আমরা বলতে পারবো ভূমিকম্প প্রায় 0.1 বেড়ে গেল। যে 0.1 বেড়ে যাওয়া মানে কি? এখানে বলে দিয়েছে যেমন 6 মাত্রা 5 মাত্রার থেকে 10 গুণ বেশি শক্তিশালী, মানে রিক্টার স্কেলে রিডিং এসছে 6, তাহলে রিক্টার স্কেলে রিডিং যদি 5 আসতো তার থেকে 6 10 গুণ বেশি শক্তিশালী, কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট করছে কি 1 মানে কি 10। এবার 7 থেকে 5 মানে কি 2 ডিফারেন্স হলো, কিন্তু 10 টু দি পাওয়ার 1 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 হয়ে যাবে, তাহলে সেখানে কি হয়ে যাবে 100 গুণ বেশি শক্তিশালী। তাহলে এখানে দুটো জিনিস আমরা খেয়াল করবো, লগ টেবিল এইভাবেই বাড়ে কিন্তু, মানে 5 থেকে 6 10 গুণ বেশি শক্তিশালী, 5 থেকে 7 100 গুণ বেশি শক্তিশালী। ওকে, উদাহরণ 2004 সালে 26শে ডিসেম্বর, 2004 সালে 26শে ডিসেম্বর উত্তর পূর্ব ভারত মহাসাগরে যে ভূমিকম্প হয়েছিল তার রিক্টার স্কেল ছিল 8 রিক্টার স্কেলের মাত্রা ছিল 8.9। প্রশ্ন হচ্ছে এত পুরনো ডেটা দিলাম কেন 2004 সালে? তোমরা লক্ষ্য করে দেখো ম্যাগনিটিউডের ভ্যালুটা দেখো, ঠিক আছে, 8.9 মানে বিধ্বংসী অবস্থা। যদি কোনো স্থলভাগে হতো সেখানে আগামী 30 বছরের মতো সভ্যতা গড়ে উঠতে পারতো না। 8.9 মানে অলমোস্ট 9, যেখানে ভয়ঙ্কর, বুঝতে পারছো? কিন্তু এটা হয়েছিল কোথায়? ভারত মহাসাগরে, যে জলভাগের মধ্যে আমরা সেটা ফিল করিনি। নেক্সট, মার্কেলি বা মার্সেলি স্কেল। জুসেপি মার্কেলি এই স্কেলের উদ্ভাবক। স্কেলটা 1 থেকে 12 অব্দি, 1 থেকে 12 অব্দি আছে। এটা জনবসতির ক্ষয়ক্ষতি ও মানুষের অভিজ্ঞতা বলতে এটা মেনলি জনবসতির কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দেখো,
ভূমিকম্প সবসময় যে হলে এমন কোনো জায়গায় হচ্ছে যেখানে জনবসতি হেভি থাকবে বা জনবসতি ক্ষয় হবে তা তো নয়। এমন কোনো জায়গায় হতেই পারে যে যেখানে লোকজনের থাকার সংখ্যাটা কম, এমন জায়গা হলো প্রত্যন্ত ফাঁকা এলাকা, ধরো রাজস্থানে হলো একদম মরুভূমি প্রান্তরে হলো, তো লোকজনের সংখ্যা কম, তাহলে সেখানে ক্ষয়ক্ষতি কম, সেখানে মার্সকেল স্কেল ইউজ হবে না, সেখানে কি হবে রিক্টার স্কেল। এই জন্য রিক্টার স্কেলের জনপ্রিয়তা সব জায়গায় অ্যাপ্লিকেবল, পার্টিকুলার কোনো একটা জায়গায় জনসংখ্যা বেশি বা কম তার পারপাসে কিন্তু ইউজ করা হয়নি। এবার বলছে এই রিক্টার স্কেলও কিন্তু মার্সেল স্কেলও কিন্তু মাথায় রাখো ইন্টেন্সিটি, যদি ম্যাগনিটিউড বলে দেয় পরীক্ষায়, ম্যাগনিটিউড মাপতে কে কাজে লাগে রিক্টার স্কেল, ইন্টেন্সিটি মাপতে কে কাজে লাগে মার্সেল স্কেল। আর দুটোই যদি বলে আমরা দুটোকে ইন্টেন্সিটি বা তীব্রতা বলতে পারবো, ভুল নয়। রিক্টার স্কেল বর্তমানে জনপ্রিয়তা বেশি ইউজ হয় মার্সেল স্কেলের তুলনায়। ভূকম্প ছায়া বলয় বা ভূকম্প ছায়া বলয় বলতে বা অঞ্চল বলতে কি বোঝো? সিসমিক শ্যাডো জোন, শ্যাডো জোন আমরা এখানে বলি ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যে, সোজাসুজি ওপরের দিকে যেটা আমরা ফার্স্ট স্লাইডে বলেছিলাম, সংযোগকারী সরলরেখা সাপেক্ষে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন 103 থেকে 143 ডিগ্রির মধ্যে, এই যে 103 থেকে 143 ডিগ্রি, অনেক জায়গায় তোমরা এটা পাবে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি, আবার এটাকে অনেকে অনেক বইতে পেয়ে থাকে 102 ডিগ্রি থেকে 142 ডিগ্রি। মানে এইটা একটু ভ্যারি করে, এটা চিন্তার কোনো কারণ নেই, অলমোস্ট মাথায় রাখো দুটো ভ্যালুর মধ্যে 100-র ওপর হবে, 145-এর কম হবে, এবং দুটো ভ্যালুর মধ্যে 38 থেকে 40 ডিগ্রির ডিফারেন্স থাকবে। ওকে, তো এর মধ্যে অবস্থিত যে কোনো রকম ভূমিকম্প তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না। কেন ধরা পড়ে না? সেকেন্ডারি ওয়েভের মধ্যে তরল তরল জিনিসের মধ্যে দিয়ে যেতে পারছে না, তরল সারফেসের মধ্যে দিয়ে বা তরল ভূপৃষ্ঠ যদি কোনো একটা অঞ্চল তরল বা লিকুইড রয়েছে সেই ফেজের মধ্যে দিয়ে পাস করতে পারছে না, তাহলে একে ভূমিকম্পের ছায়া বলা হয়। বেনো গুটেনবার্গ 1914 খ্রিস্টাব্দে ছায়া বলা আবিষ্কার করেন। এবার এই ডিটেলসটা আমরা একটু দেখেন। এস তরঙ্গ তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, যেটা একটু আগেই বললাম, তরল পদার্থ প্রবেশ করতে পারে না। যখনই তরল পদার্থ যাচ্ছে ও কিছুই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, শোষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ তরল পদার্থ গঠিত হওয়ায় এস তরঙ্গ প্রবেশ করতে পারে না। ফলে 103 ডিগ্রি থেকে পরবর্তী অংশ থেকে ভূমিকম্পের কেন্দ্রের বিপরীতে সিসমোগ্রাফ যন্ত্রে এস তরঙ্গ ধরা পড়ে না। তাহলে 103 ডিগ্রির পরবর্তী ক্ষেত্রে বা ওই রিজিয়নের মধ্যে শ্যাডো জোন, এই রেঞ্জের মধ্যে মানে 142-43-এর মধ্যে এখানে এস তরঙ্গ ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার জন্য মেশিনের রিডিং এ আসে না, যেটাকে শ্যাডো জোন বলা হয়। এই জন্য ওকে এস তরঙ্গের ছায়া অঞ্চল বলে। তাহলে ছায়া অঞ্চল বা শ্যাডো জোন কোন তরঙ্গের রেসপেক্টে বলা হচ্ছে? PSLR। তাহলে আমরা বলবো কি এস তরঙ্গের রেসপেক্টে বলা হচ্ছে। পি তরঙ্গ কেন্দ্রমণ্ডলে প্রবেশ করার পর তার গতির দিক পরিবর্তন হয়, ফলে 103 ডিগ্রি থেকে 143 ডিগ্রি অঞ্চল পর্যন্ত পি তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে না। অনুরূপ ভূমিকম্প তরঙ্গ 103 থেকে 43 পৌঁছাতে পারে না বলে এই অঞ্চলে ভূমিকম্প ছায়া বলয় বলে। মানে কি, এই ডিগ্রি অঞ্চলের মধ্যে কোন রকম আর্থকুয়েকের ওয়েভ, সেটা পি হোক, এস হোক, এল হোক, পৌঁছাতে পারছে না। এবার PSL কিন্তু স্পেসিফিক্যালি কাকে মাথায় রাখবো? এস তরঙ্গ স্পেসিফিক্যালি মেনশন করছে আমরা, এস তরঙ্গ পৌঁছাতে পারছে না কারণ তরলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, সার্ভাইভ করতে পারে না, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ওই জন্য কি হচ্ছে, এই অঞ্চলে একটা শ্যাডো জোন ক্রিয়েট হচ্ছে, যেটাকে আমরা ভূমিকম্প ছায়া বলয় বা ছায়া অঞ্চলে বলবো। সেটা আমাদের ছবির মাধ্যমে দেখো। এই যে যদি আমরা বলি এই হচ্ছে আমাদের বেনিয়ফ জোন, যেটা শ্যাডো জোন। এই যে বেনিয়ফ জোন যেই ঢুকে যাচ্ছে এই অঞ্চলটাকে আমরা বলছি বেনিয়ফ জোন। এবার এখানে কি, এখানে হচ্ছে আমরা বলছি শ্যালো ফোকাস, সংকীর্ণ। এখানে অ্যাকচুয়াল ফোকাস তৈরি হচ্ছে, এখানে কেন্দ্র উৎপত্তি হচ্ছে ডিপ ফোকাস, আর মধ্যবর্তী ফোকাস হচ্ছে ইন্টারমিডিয়েট। তো শ্যালো আর ডিপের মাঝে কে থাকছে? ইন্টারমিডিয়েট। আর বেনিয়ফ জোন যেটাকে বলছি বা আমরা যেটাকে শ্যাডো জোন বলছি, ওই ডিগ্রির অ্যাঙ্গেলের মধ্যে যখন ঢুকছে তখন সেটাকে আমরা কি বলবো? বেনিয়ফ মন্ডল বা বেনিয়ফ জোন। তাহলে বেনিয়ফ মন্ডল বা বেনিয়ফ জোন কত ডিগ্রির মধ্যে যদি বলে, সেম 103 থেকে 43 বা 102 থেকে 142 আমরা বলতে পারি। এখানে দুটো এক্সট্রা ইনফরমেশন আমাদের কাজে লাগবে। এক হচ্ছে ক্যালিফোর্নিয়ায় পার্ক ফিল্ড শহরকে বিশ্বের ভূমিকম্প রাজধানী বলা হয়। এই শহরটি সান আন্দ্রিয়াস চ্যুতি বা সান আন্দ্রিয়াস ফল্টের এই রিজিয়নে দেখা যায়। তাহলে ক্যালিফোর্নিয়া শহরকে বলবো আমরা। আর জাপানকে ভূমিকম্প দেশ, এটা সবাই জানে। জাপানে গড়ে প্রতি বছরে 1500 ভূমিকম্প হয়। জাপানে পার ইয়ার
1500 পার ইয়ার জাপানে ভূমিকম্প হয়ে থাকে, 1500। নেক্সট, এবার একটা সিসমিক জোনের আমরা ম্যাপ দেখছি, কার রেসপেক্টে? ইন্ডিয়ার রেসপেক্ট। ইন্ডিয়াতে 4টে জোন করা আছে, যে আমরা মেইনলি 4টে জোন বলতে কি 2, 3, 4, 5 4টে জোন বলতে 1 নম্বর জোনকে আমরা দেখাইনি কেন? 1 নম্বর জোনের ক্ষেত্রে ভূমিকম্প খুব একটা অ্যাক্টিভেট থাকে না। এই 4টে জোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোন রিজিয়ন পড়ছে, দেখো কালার ওয়াইজ দেখানো আছে, যে আমাদের একটা আইডিয়ার জন্য কোন কোন রিজিয়নের মধ্যে পড়ছে। তো জোন 5 সব থেকে ডেঞ্জার জোন, ঠিক আছে? জোন 5 এর মধ্যে কি রয়েছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে কিছু অঞ্চল চলে আসছে, আমাদের নর্থ ইস্টের পুরো এই সেকশনটা চলে এলো হিমালয় রয়েছে বলে। এখানে দেখো পীর পাঞ্জাল পর্বতশ্রেণী রয়েছে, এই জায়গাটা ইনক্লুড হয়ে গেল। গুজরাটের কচ্ছের অঞ্চল, এই যে লাল কালারটা, এটাকে দেখিয়ে দিয়েছে কেন? আমরা জানি 2020 সালে, 26শে জানুয়ারি যে গুজরাটের কচ্ছরণ অঞ্চলে, 20 বলতে অ্যাকচুয়াল এই 2020 বলছি 2001 সালে, তাহলে আমরা লিখে দিই এখানে 2001-এর 26শে জানুয়ারি, 26th জানুয়ারি গুজরাটের কচ্ছরণ অঞ্চলে ভূমিকম্প হয়েছিল, যেখানে প্রায় 50 থেকে 60,000 মানুষের মৃত্যু হয়েছিল, ঠিক আছে? তাহলে 2001 সালের 26শে জানুয়ারি কচ্ছরণ অঞ্চলে ভূমিকম্প হয়েছিল। এই জোনগুলোকে আমরা রেড জোন দিয়ে দেখাচ্ছি, মানে যেটা 5 নম্বর জোন সে সব থেকে হার্মফুল ডেঞ্জার জোন। আর 1 জোনের যদি কথা বলি, সেখানে লেস পসিবিলিটি, যেখানে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু চান্সেসটা খুবই কম, সেই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। এই চ্যাপ্টার থেকে মেনলি কোয়েশ্চেন্স কোন জায়গা থেকে দেয়? এই চ্যাপ্টার থেকে মেনলি কিন্তু কোয়েশ্চেন দেবে ওই ওয়েভ থেকে, ওইখান থেকে নাম্বার অফ কোয়েশ্চেন্স কিন্তু বেশি দেবে। যেমন একটা কথা বলি, আমরা প্রথমেই বলেছিলাম যে ড্যাম, যে বাঁধ কনস্ট্রাকশনের জন্য ভূমিকম্পের ইম্প্যাক্ট দেখতে পাই। 1967 সালে মহারাষ্ট্রের কয়নানগরে একটা ড্যাম ছিল, কয়না ড্যাম। সেই কয়না ড্যামে ভূমিকম্প হওয়ার ফলে কি হয়েছে? ওই অঞ্চলে ভূমিকম্প হওয়ার ফলে বাঁধটা ভেঙে গেছিল, এবং বাঁধ ভেঙে যাওয়ার জন্য মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত ও ফ্লাডেড হয়ে যায়। তার মানে ভারতে ভূমিকম্পের ফলে বাঁধ ভেঙে বন্যা হয়েছিল। তাহলে যদি কখনো এক্সাম কোয়েশ্চেন আসে, আমরা কি বলবো? মহারাষ্ট্রের কয়নানগরের কয়না ড্যাম, ইয়ার 1967। ক্লিয়ার? এটা মাথায় রাখবে প্রত্যেকে। তো আমাদের আর্থকোয়েকের পার্ট, এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো খেয়াল রাখবে, এবং পরবর্তী ক্লাসেগুলোর জন্য তোমরা আমাদের যে অ্যাপস আছে ডেসক্রিপশন বক্সে নিচে দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে তোমরা ডাউনলোড করে নেবে, এবং সম্পূর্ণ এটা ফ্রি অফ কস্ট। এখানে কোনো রকম তোমাদের বিন্দুমাত্র কিছু পে করতে হবে না। তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করে নিও। এই অ্যাপসের সমস্ত জিনিস, এই যে ক্লাসের নোটস থেকে শুরু করে, ক্লাসের MCQ থেকে শুরু করে, এবং স্টাডি ম্যাটেরিয়াল প্রত্যেকটা টপিকের ওপর তোমরা ওই অ্যাপসে পেয়ে যাবে, যেটা ডেসক্রিপশন বক্সে দেখছো। নিচে যে হেল্পলাইন নাম্বার আছে, তোমরা কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো রকম প্রবলেম ফেস করলে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে, তোমরা ওই হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে সেখানে কথা বলে নিও। ওকে, পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে ফিরবো। টিল দেন সকলকে থ্যাংক ইউ।